আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আইপিএল এর প্রতিটা টিম 200 কোটি টাকা খরচ করে মাত্র 20 কোটি টাকার কাপ জেতার জন্য? 20 কোটি টাকা তো যারা জয়ী হয় তারা পেয়ে থাকে, কিন্তু বাকি টিমগুলো শুধু শুধু কেন এত টাকা খরচ করে আর কিভাবেই তারা টাকা উপার্জন করে থাকে? হয়তো আপনি ভাবছেন টিকিট বিক্রি করে। না, তেমনটা নয়। করোনাকালীন সময়ে যখন 50 ভাগ মানুষ আসতে পেরেছিল তখন কি শুধু অর্ধেক টাকা আয় করেছিল? এটা সম্পূর্ণ ভিন্ন কারণ। আইপিএল এর টিকিট বিক্রি করে 10% আয় হয় এবং এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে আইপিএল এর অবশিষ্ট আয়ের অংশ কি? হয়তো আপনি আইপিএল এর জনপ্রিয়তা সম্পর্কে জানেন, বলিউড থেকে সাধারণ মানুষ, বিজনেসম্যান সহ মেতে ওঠে আইপিএল এ। আজকের এই ভিডিওতে আমি আপনার এই ধরনের সব প্রশ্নের উত্তর দিতে চলেছি। তার আগে জেনে নেওয়া যাক আইপিএল কি উদ্দেশ্যে শুরু করা হয়েছিল। 2007 সালে ভারত যখন টি-20 বিশ্বকাপের ফরম্যাট জিতেছিল তখন থেকে ক্রিকেটের এই ফরম্যাটটি মানুষ পছন্দ করছিল। এই ফরম্যাটটি নতুন হওয়ার সাথে সাথে এটি প্লেয়ারের দক্ষতা বের করে আনত। মানুষের এত দীর্ঘ সময় ধরে টেস্ট ম্যাচ বা 50 ওভারের ম্যাচ দেখার কোনো ধৈর্যই ছিল না। কিন্তু এই ফরম্যাটে একটি সমস্যা ছিল, সবগুলো প্লেয়ার তাদের নিজেদের দলের জন্য খেলছিল। এর জন্য ফুটবল টুর্নামেন্ট, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং মার্কিন নাগরিকদের বাস্কেটবল লিগ এমবিএ ফরম্যাট হচ্ছে। বিসিসিআই সেই খেলা থেকে অনুপ্রেরণা নিয়ে প্রেসিডেন্ট ললিত মোদী 2008 সালে জেট ব্যাক প্যাস ডিএলএফ ক্রিকেট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছিলেন, যার কণ্ঠস্বর এবং শক্তিশালী বুদ্ধিদীপ ছিল যে এই ক্রিকেট ইতিহাসবিদ, অর্ধেক বড় ব্যবসায়ী, বলিউড সহ সবাই প্রশংসা করেছিলেন। তাই শুরুতে এটিকে ক্রিকেটেনমেন্ট এর শিরোনাম দেওয়া হয়েছিল। আইপিএল শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখন শুধু প্রসেসের দরকার ছিল যার মাধ্যমে প্রিমিয়ার লিগ আরও জনপ্রিয়তা অর্জন করতে পারে। আর এর জন্য বিসিসিআই খেলোয়াড়দের নিলামের মাধ্যমে শুরু করে, যার উপর খেলোয়াড়দের কেনার জন্য 80 কোটি রুপি খরচ করতে পারবে। একই সময়ে বিসিসিআই এই নিয়মটি প্রয়োগ করে যে এটি কিনতে পারে এবং একই সময়ে শুধুমাত্র খেলোয়াড়রা শীর্ষ স্তরে যেতে পারে। তবে কেনা কঠিন ছিল। এটি পুরোপুরিভাবে টিমের মতামত থাকবে যে তারা ভালো প্লেয়ারগুলো কিনবে। আর তখন বিসিসিআই একটা নিয়ম প্রতিষ্ঠা করেন, প্রত্যেকটা দল 8 জন ইন্টারন্যাশনাল বিদেশি খেলোয়াড় কিনতে পারবে এবং 4 জন দলে খেলতে পারবে। দলের জন্য ভ্রমণ এবং অন্যান্য খরচ রয়েছে, যার 20% আলাদাভাবে বিসিসিআইকে দেওয়া হবে। কিন্তু আমরা যেমন দেখছি যে আইপিএল এর দলগুলো নিজেরাই ভবন থেকে শুরু করে বিসিসিআইকে রাজস্ব দেওয়ার সব খরচ করছে, তাহলে কি এই দলগুলো নিজেরাই দর্শকদের বিনোদনের খরচ দিতে চায়? মোটেও না। হ্যাঁ, এখানে সমস্ত খরচ আইপিএল ফ্র্যাঞ্চাইজি বহন করে, কিন্তু 45 থেকে 60 দিনের এই টুর্নামেন্ট খরচের চেয়ে বহুগুণ বেশি মুনাফা অর্জন করে। প্রথম উৎস হচ্ছে কেন্দ্রীয় রাজস্ব। এই উৎসের প্রথম চ্যানেলটি হলো মিডিয়া রাইটস। এটি সমস্ত আয়ের উৎস, কারণ মিডিয়া রাইটস হলো আইপিএল এর সবচেয়ে বড় আর্থিক অবদানকারী, যার কারণে আইপিএল প্রতি বছর 60 থেকে 70% আয় করে। নিশ্চিত নই এটি ঘটেছে, তাই আমি আপনাকে এর একটি উদাহরণ দিই। যখন 2008 সালে আইপিএল শুরু হয়েছিল তখন থেকে 2017 পর্যন্ত, যার অর্থ হলো 10 বছরের জন্য সনি এন্টারটেনমেন্ট এটিকে 8200 কোটি রুপিতে কিনেছিল, যার অর্থ হলো 10 বছরের জন্য আইপিএল প্রতি বছর 820 কোটি টাকা বিক্রি হবে। স্টার নেটওয়ার্ক তার টেলিকাস্টের জন্য প্রতি বছর আইপিএলকে 3269 কোটি টাকা দিচ্ছে এবং মজার বিষয় হলো আয়প্রাপ্ত টিআরপির চেয়ে 4 গুণ বেড়েছে। কিন্তু এত আয় করার পরও আইপিএল এর আয় একই নয়। এটি শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি পিতা হিসেবে জন্মগ্রহণ করেছে এবং যেখানে পিতা আছে সেখানে পুত্রও রয়েছে, ওরফে স্পন্সরও রয়েছে, এবং এটি তার আয়ের দ্বিতীয় উৎস হয়ে উঠেছে। শিরোনাম স্পন্সরশিপ। এখন আপনার এটি মনে হতে পারে যে আইপিএল শুরু হয়েছিল যখন এটিকে ডিএলএফ বলা হয়েছিল, কারণ তখন 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত আইপিএল চালানোর জন্য ডিএলএফ 200 কোটি টাকা দিয়েছিল। তারপর 2012 সালে 397 কোটি টাকা দিয়ে পেপসি এই স্পন্সরশিপটি 5 বছরের জন্য তার নামে নিয়ে নিয়েছিল। কিন্তু 2015 সালে স্পট ফিক্সিং বাঁচাতে পেপসি টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেয়। তারা তাদের হাত বাড়িয়ে দেয়, যার পরে চীনা মোবাইল কোম্পানি ভিভো আসে। মোবাইল কোম্পানি ভিভো, যেটি প্রথম আইপিএল এর স্পন্সরশিপ নিয়েছিল, 2018 সালে 219 কোটি টাকা দিয়ে 5 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছিল। তবে চীনের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত 2020 সালে ভিভোর নাম টাইটেল স্পন্সর থেকে সরিয়ে দেয় এবং তারপর ড্রিম 11 এই সুযোগটি পেয়েছিল, যা 223 কোটি টাকা দিয়ে এই স্পন্সরশিপটি নিজের নামে রেখেছিল। কিন্তু এটি কিছুই নয়, কারণ এখন আইপিএল এর দ্বিতীয় পালা। আয়ের পর্যায়ে বিজ্ঞাপন ও প্রচারমূলক আয়, যেখানে অর্থ শুধুমাত্র আইপিএল এ জড়ানো নয়। এর কারণ হলো টিভি এবং অনলাইন স্ট্রিমের সময় ম্যাচগুলির মধ্যে বিজ্ঞাপনগুলি। আসলে ব্যাপারটা একই রকম। 2022 পর্যন্ত স্টার স্পোর্টস আইপিএল এর অফিসিয়াল ব্রডকাস্ট এবং ম্যাচ প্রতি ওভারের মধ্যে 10 সেকেন্ড দেরি হয়, যার কারণে প্রতি ম্যাচে 2300 সেকেন্ডের বিজ্ঞাপনের ইনভেন্টরি খালি থাকে এবং এই সময় ব্র্যান্ডগুলি তাদের পণ্যগুলো সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যাতে তারা প্রতি সেকেন্ডের জন্য ব্র্যান্ড থেকে 5 লক্ষ টাকা চার্জ করতে পারে। সেই কারণে স্টার ইন্ডিয়া 2019 সালে লোকেদের বিজ্ঞাপন দেখিয়ে 2200 কোটি টাকা
আয় করেছিল, কারণ সেই বছর 51% লোক আইপিএল দেখছিল, যার কারণে চ্যানেলের টিআরপি এত বড় ছিল। সেই 3000 কোটি টাকা চ্যানেলের অ্যাকাউন্টে জমা হয়েছিল, কিন্তু এই উপার্জন ছিল ম্যাচের মাঝখানে কয়েক সেকেন্ডের বিজ্ঞাপন থেকে। হ্যাঁ, তাদের উপার্জনের জন্য একটি পর্যায় বাকি আছে, যা হলো লোকাল ইজ দ্য নিউ গ্লোবাল। এই স্লোগানটি 2008 সাল থেকে আইপিএলে ব্যবহার করা হচ্ছে। সেই কারণে স্থানীয় রাজস্বেরও তাদের রাজস্বের উৎপাদনের 10% রয়েছে এবং এটি তাদের আয়। স্থানীয় রাজস্ব মানে স্থানীয়ভাবে অর্জিত আয়, যার মধ্যে টিকিট বিক্রি, স্পন্সরশিপ অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, যদি আমরা সহজ ভাষা ব্যাখ্যা করি তাহলে আসুন টিকিট বিক্রি দিয়ে শুরু করি, যার মধ্যে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির অভ্যন্তরীণ আয় অন্তর্ভুক্ত, যার মধ্যে টিকিট বিক্রি, স্পন্সরশিপ রয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ডে কমপক্ষে 60টি ম্যাচ খেলা হয়, যার কারণে টিকিট বিক্রি এবং স্পন্সরশিপ অন্তর্ভুক্ত থাকে, যার কারণে প্রায় প্রতিটি ম্যাচে 4 কোটি টাকার টিকিট বিক্রি হয় এবং সেই সময়ে হোম গ্রাউন্ডে একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে থাকে, কারণ এই আর্থিক লেনদেন ভুক্ত ও ফ্রাঞ্চাইজি উভয় সরাসরি জড়িত এবং সেই কারণে টিকিট বিক্রির উপর ফ্রাঞ্চাইজির মালিকের সর্বোচ্চ অধিকার রয়েছে, যার মধ্যে 80% তারা নিজেদের জন্য রাখে এবং বাকিটা চলে যায় হোম স্টেট ক্রিকেটে। তারপর আসে স্পন্সরদের পালা, যাদের জন্য সবচেয়ে বড় মার্কেটিং টুল হচ্ছে প্লেয়ারদের জার্সি, এবং সেই কারণে আপনি রঙিন দেখতে পারেন। আইপিএল চলাকালীন খেলোয়াড়দের জার্সির উপর ব্র্যান্ডগুলির লোগো আপনি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। আমরা একটি আইপিএলের দলের পোশাকে 10টি পর্যন্ত ব্র্যান্ডের লোগো দেখতে পারি। ঠিক আছে, এর সাথে যে ব্র্যান্ডগুলি খেলোয়াড়দের জার্সিতে তাদের লোগো লাগায়, খেলোয়াড়দের জার্সিতে নয়। তারা পণ্য দেখতে পারে, ফ্রাঞ্চাইজি অর্থ প্রদান করে, দলের কাছে তাদের পণ্য বিক্রি করে, তারা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলিতে প্রচারিত করে, যার মধ্যে স্টেডিয়ামে বড় বড় হিল্ডিং এবং বোর্ড ইনস্টল করা থাকে। আপনি বিশ্বাস করবেন না যে এই স্পন্সরশিপের কারণে প্রতিটি আইপিএল দল 20% সংগ্রহ করে এর আয়ের 30%। আচ্ছা, এত আয় সত্ত্বেও আয়ের দিক থেকে আইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে পিছিয়ে আছে।